ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। দেখলাম খুব চমৎকার ভাবে একদম বিমানবন্দরে গিয়ে আমাদের আন্তর্জাতিক সুদ্রাজ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। ভুটান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, এটা স্বাভাবিকভাবেই আমরা ধরেই নিতে পারি। একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, ভুটান কিন্তু ভারতের সব থেকে কাছের বন্ধু এবং মিত্র রাষ্ট্র। নিশ্চয়ই অনেকে আপনারা জানেন, জাতিসংঘ যেমন মার্কিন ডিপ স্টেট কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রভাবক হিসেবে কাজ করে, একটা সংস্থা কিন্তু একটা রাষ্ট্রের স্বার্থ সবসময় তারা সমুন্নত রাখার চেষ্টা করে। ঠিক একইভাবে ভুটানও কিন্তু ভারতবর্ষের স্বার্থের বাইরে গিয়ে এমন কোনো কিছু আজ অবধি করেনি এবং করবেও না। স্বাধীনতা যুদ্ধের পর ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, সবকিছু একে একে মেলান বুঝে যাবেন। হঠাৎ করে তৎক্ষণাৎ সফরে কেন ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলো এবং ডক্টর ইউনূস কেন তাকে বিমানবন্দরে গিয়ে অভ্যর্থনা জানাইতে হলো? পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী ওইরকম পরাশক্তি দেশ ব্যতীত আসলে আসলে এইভাবে বিমানবন্দরে গিয়ে অভ্যর্থনা জানানো কতটা যুক্তিযুক্ত সেটা আপনারাই বিবেচনা করেন। আবার সেটা ভুটান। যাই হোক, আমি রাষ্ট্র হিসেবে ভুটানকে খাটো করছি না, তবে ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরকে সুদ্রাজ ইউনূস অভ্যর্থনা জানাচ্ছে, এর পেছনে অনেক কারণ আছে। জাতিসংঘ একটা বিশাল সংস্থা। এই সংস্থা কিন্তু সবসময় মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির একটা প্রাতিষ্ঠানিক প্রভাবক হিসেবে বিশ্বব্যাপী কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ বিরোধী কাজ আজ অবধি জাতিসংঘ করেছে দেখাইতে পারবেন? ঠিক একইভাবে নেপাল, ভুটান, মালদ্বীপ, তার মধ্যে ভুটান কোনোদিনও কখনোই ভারতের স্বার্থ বিরোধী কোনো কাজে তারা লিপ্ত হবে না। যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা কূটনৈতিক দ্বন্দ্ব চলমান আছে, এই অবস্থায় হঠাৎ করে ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর আসলে কি বার্তা দেয় কিংবা এর পেছনের উদ্দেশ্য কি, কারণ কি, সেটা খুব শীঘ্রই সামনে চলে আসবে। বিএনপির শীর্ষ পর্যায়ের তিনজন নেতা, এই মুহূর্তে বিএনপির সব থেকে আলোচিত সমালোচিত নেতাদের মধ্যে যাদের নাম আছে, একজন সালাউদ্দিন আহমদ। এবং সালাউদ্দিন ভারত থেকে আসার পর অনেকটা মির্জা ফখরুলের প্রভাব বিএনপি থেকে কমে গেছে। এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি যে ফখরুল অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে বিএনপিতে, এবং এরপরে হয়তোবা তিনি উল্টাপাল্টা সব বক্তব্য দিচ্ছেন, উল্টাপাল্টা সব মন্তব্য করছেন। আসলে এটা বলার কিছু নাই। ফখরুল আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে, হাসিনার সময়ে খুতবা কি হবে তা কাগজে লিখে পাঠানো হতো, এটা বলতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজাকার শাবক, মিথ্যাচারের একটা লেভেল থাকে, একটা পর্যায় পর্যন্ত মিথ্যা বলা যায়, কিন্তু এই যে অস্বাভাবিক মিথ্যা কথা, গত 16-17 বছরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি কিন্তু আওয়ামী লীগের থেকে সুযোগ সুবিধা নিয়েছিলেন। চিকিৎসার জন্য যখন শেখ হাসিনার থেকে টাকা নিয়ে চলে গিয়েছিলেন দেশের বাইরে চিকিৎসা করানোর জন্য, তখন সেটা খুব মজা লেগেছিল, তাই না? এবং 2018 নির্বাচনের পর স্টেটমেন্ট দিয়েছিলেন আপনি যে নির্বাচন স্বচ্ছ হয়েছে। যখন আওয়ামী লীগ গড়তে পড়েছে, কোণঠাসা হয়ে গেছে, কাদায় পড়েছে, তখন আপনি বিভিন্ন কথা বলে যাচ্ছেন। 5 আগস্টের পর থেকে আপনার যে আসল চরিত্র, আপনি যে অ্যাকচুয়ালি রাজাকারের সন্তান, এটা আপনি বারবার প্রমাণ করে দিচ্ছেন, বারবার প্রমাণ করে দিচ্ছেন। কত বড় মিথ্যাচার! আমরা অনেকে জানি জামাত ধর্ম ব্যবসা করে, কিন্তু বিএনপির মধ্যে কি ধর্ম ব্যবসায়ী নাই? এই মির্জা ফখরুলকে কি আপনি ধর্ম ব্যবসার বাইরে রাখতে পারবেন? সে বলতেছে হাসিনার সময়ে কি খুতবা পাঠ হবে সেটা কাগজে লিখে পাঠানো হতো। কোন মসজিদে, কোথায় হাসিনার সময় খুতবা কাগজে লিখে পাঠানো হতো, এর কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন? কমেন্ট বক্স উন্মুক্ত। বিএনপির রাজনীতি হচ্ছে গিয়ে মিথ্যাচার করা, বিএনপির রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের সমালোচনা করা, এর বাইরে তাদের কোনো রাজনীতি নাই। আরেকজন সালাউদ্দিন সাহেব, শিলং সালাউদ্দিন, যে কিনা ভারতে এত বছর পালিয়েছিল, 5 আগস্টের পর বাংলাদেশে এসে বিএনপির বিশাল নেতা বনে গেছে। বিএনপির মধ্যে একাধিক বিভাজন সৃষ্টি হয়েছে শিলংয়ের কারণে, আপনারা অনেকে হয়তোবা জানেন না। শিলং, ফখরুল, রিজভী, আব্বাস, এদের বিভিন্ন জনের বিভিন্ন গ্রুপ আছে। শিলং সালাউদ্দিন অনেকটা কোণঠাসা পর্যায়ের মধ্যে আছে, যদিও তারেক রহমানের একমাত্র বিশ্বস্ত সে ভ্যানগার্ড, কিন্তু বিএনপির মধ্যে একাধিক নেতার রোষানলের শিকার এই শিলং সালাউদ্দিন, এবং খুব শীঘ্রই আপনারা এখানে বিশাল একটা বিভাজন দেখতে পারবেন। শিলং সালাউদ্দিন বলতেছে আওয়ামী লীগ কখনো এদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না, একটি মাফিয়া ফেসিস্ট শক্তি ছিল গণতন্ত্রের মুখোশ পরা, তারা সবসময় সংবিধান লঙ্ঘনের মহাযজ্ঞ করেছে। শিলং সালাউদ্দিনের উদ্দেশ্যে একটা প্রশ্ন, সংবিধানে প্রথম কাটাছেঁড়া কে করেছিল? সংবিধানে ধর্মনিরপেক্ষতা মুছে ফেলে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠা করেছিল কে? জিয়াউর রহমান। এগুলা ভুলে গেলে হবে? মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত 72-এর সংবিধানে প্রথম ছুরি চালিয়েছিল মেজর স্বৈর শাসক জিয়াউর রহমান। একথা ভুলে গেলে হবে? ইতিহাস তো
মিথ্যা প্রমাণ করতে পারবেন না শিলং সাহেব। এই যে মিথ্যাচার প্রপাগান্ডা, আবার বলেছেন শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা হবে। আপনার বাপের 14 গোষ্ঠীর সামর্থ্য আছে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করবেন? এরকম একটা মিথ্যা রায়, যে রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্বে নিন্দার ঝড় বইছে। শেখ হাসিনা ভারতে বন্দী হিসাবে নাই, শেখ হাসিনা ভারতে আছেন রাষ্ট্রীয় অতিথির মর্যাদায়, রাজনৈতিক আশ্রয়ে। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করার মতো সামর্থ্য পৃথিবীর কোনো দেশের নাই, কোনো শক্তির নাই। আপনি শিলং 2 পয়সার রাজনীতিবিদ, আপনি শেখ হাসিনার ফাঁসি রায় কার্যকর করবেন? এত সহজ? কথা বলার সময় না একটু সীমাবদ্ধতা বুঝা উচিত। আপনি অনেক স্মার্ট, অনেক প্রজ্ঞাবান, অনেক বিচক্ষণ, অনেক মেধাবী নেতা, কিন্তু আপনার কথা, আপনার বাচন ভঙ্গি কোনোটাই প্রমাণ করে না। নিজেকে কি মনে করেন? কি মনে করেন নিজেকে? অনেক কিছু। ক্ষমতায় আসছেন, নির্বাচন হোক, ক্ষমতায় আসেন, এরপর লেকচার গুলা দিয়েন। এখনো কিন্তু ক্ষমতায় আসেন নাই। আওয়ামী লীগের অবর্তমানে সর্বে সর্বা হয়ে গেছেন, বাংলাদেশটা লুটে পুটে খাইতেছেন, এসালাম গ্রুপকে নাঙ্গা করে দিচ্ছেন। এগুলা কিন্তু জানি আমরা সবই। কথা বলার সময় একটু লাগাম টেনে কথা বলা উচিত, তাই না? আরেকজন খুকার ছেলে স্ট্রাক, দক্ষিণের সম্ভাব্য মেয়র, যে কিনা মেয়র হতে অনেক চেষ্টা করেছে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে একদম নাকানি চুবানি খেয়ে হেরে গিয়েছে। মেয়র বলতেছে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। এই বাংলাদেশে আওয়ামী লীগ নামক এই নামে বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না, আমরা রাখতে দিব না। বাংলাদেশ কি তোমার বাবার একার পৈতৃক সম্পত্তি? বাংলাদেশ কি লিখে দেয়া হয়েছে তোমাদেরকে? তোমরা কি ক্ষমতায় আসছো? আসো নাই তো। ক্ষমতায় না আসাতে এদের যে দাম্ভিকতা, এদের যে হিংস্রতা, যে ধরনের প্রতিহিংসা এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে তো শান্তিতে রাখতে দেবে না, এটা আমরা ভেবেই নিয়েছি। কিন্তু সাধারণ মানুষ গত 1 বছরে যারা বিভিন্নভাবে হতাহতের শিকার, ক্ষতিগ্রস্ত, এই মানুষগুলাকে এরা ভালো রাখতে পারবে? পারবে না। যাদের রাজনৈতিক এজেন্ডায় শুধুমাত্র আওয়ামী বিরোধিতা করা, যাদের রাজনীতি টিকেই আছে আওয়ামী বিরোধিতা করে, যাদের রাজনীতির একমাত্র উপলক্ষ আওয়ামী লীগের বিরোধিতা করা, তারা বাংলাদেশপন্থী রাজনীতি কিভাবে করবে? তারা বাংলাদেশপন্থী রাজনৈতিক সংগঠন কিভাবে পরিচয় দেয়? 3টা নেতা প্রথম সারির, ফখরুল, সালাউদ্দিন, ইশরাক, 3 জনই এমপি হবে সামনে। 3 জন ব্যক্তির কথা শোনার পর আপনাদের কখনো মনে হয়েছে এরা প্রজ্ঞাপন রাজনৈতিক ব্যক্তিত্ব? বিএনপি কে যে ভোট দিতে বলেন, অনেকেই বলেন বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি এইটা সেটা ব্লা ব্লা। বিএনপি কে ভোট দেওয়ার জন্য 5টা উদাহরণ আপনারা আমাকে দিবেন, আমি কথা দিচ্ছি। প্রবাসীদের জন্য তো ভোটের ব্যবস্থা করা হয়েছে, আমরা দেশের বাইরে থাকি, সো আমরা তো ভোট দিতে পারবো। আমি বিএনপি কে ভোট দেব, 5টা কারণ বলবেন, যৌক্তিক কারণ, যে 5টা কারণ আমাকে বিএনপি কে ভোট দিতে বাধ্য করবে, দেখাতে পারবেন? পারবেন না। অথচ কথা বলার সময় আপনাদের লাগাম ঠিক থাকে না। শেখ হাসিনার ফাঁসি রায় কার্যকর করবেন, ওকে ফাইন, করেন না, আমরাও দেখি করেন। এখনো ক্ষমতায় আসেন নাই, কিন্তু আপনাদের ক্ষমতায় আসার পূর্বে যে চরিত্র, পূর্ণাঙ্গ রূপে ক্ষমতায় আসলে আপনাদের চরিত্র কোথায় গিয়ে ঠেকবে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ অলরেডি উপলব্ধি করে ফেলেছে। শিলং সাহেব, ফখরুল সাহেব, ইশরাক সাহেব, ক্ষমতায় যদি আসেনও আপনারা, সর্বোচ্চ 2 বছর ক্ষমতায় থাকতে পারবেন। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক দুর্গতি, রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়েছে, এই অবস্থায় বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির মতো দুর্নীতিবাজ অথর্ব রাজনৈতিক সংগঠন কোনোদিনও বাংলাদেশকে ঠিকঠাক মতো পরিচালনা করতে পারবে না। আপনারা রাজনীতি করতে চান, জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করেন, ফাইন, সমস্যা নেই। আওয়ামী লীগকে দমন নিপীড়ন করবেন, তাও করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই ইসলাম ধর্ম নিয়ে মিথ্যাচার করা, খুতবার মধ্যে শেখ হাসিনা লিখে পাঠাতো, কি পাঠ হবে, এই মিথ্যাচার গুলা করার কোনো মানে আছে? আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি না হয়, গণতান্ত্রিক রাজনৈতিক দল না হয়, বিএনপি গণতান্ত্রিক দল? বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টের সেনাসামনিতে, অস্বীকার তো করতে পারবেন না। আওয়ামী লীগ রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট মাফিয়া চক্র। বাংলাদেশে খুন গুমের রাজনীতির সূত্রপাত ঘটিয়েছে কারা? বাংলাদেশের ইতিহাসে প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল 2001 সালে, বিজয় মিছিলের মাধ্যমে শেখ হাসিনা করেছিল। এরপর 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নাটক মঞ্চায়ন কে করেছে? আপনারাই করেছেন। শেখ হাসিনার ফাঁসি রায় দিয়ে ভাবছেন এই যাত্রায় উতরে যাবেন, আওয়ামী লীগ হারিয়ে যাবে, ওই স্বপ্ন দেখেন না। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য কিন্তু সে অপকর্মগুলা করবে বাংলাদেশে এসে। তখন কিন্তু এই ফাঁসি রায় ঘুরে ফিরে আপনাদের প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর তারেক রহমানের উপরেও বর্তাবে। এত নাচানাচি ভালো না। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে কেন এসেছে, এটা নিয়ে 2 দিন পর একটা চমৎকার তথ্য আপনাদেরকে আমি দেব। ধন্যবাদ।